নমস্কার, আমি সৃজা। গোটা রাজ্য জুড়ে বা বলা ভালো গোটা রাজ্যের সোশ্যাল মিডিয়া জুড়ে যে জান্তব উল্লাস তৈরি হয়েছে বিএলওদেরকে কেন্দ্র করে, মনে হলো সেগুলো নিয়ে কিছু কথা বলা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে যবে থেকে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এ রাজ্যে, তারপর থেকেই অসংখ্য বিএলও তারা অনেকে আত্মহত্যা করেছেন, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আর এই অসুস্থ বিএলওদেরকে নিয়ে শুরু হয়েছে এক জান্তব উল্লাস একদল মানুষের, একদল অসংগঠিত ক্ষেত্রে চাকরি করা মানুষের। তারা তো অবশ্যই উল্লাস করছেন, তার পাশাপাশি বেশ কিছু সংগঠিত ক্ষেত্রে মানে সরকারি চাকরি করা মানুষও একই রকমভাবে জান্তব উল্লাস শুরু করেছেন এবং আলোচনা শুরু করেছেন যে বিএলওরা এইটুকুনি কাজ করে এতটা অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তো এর থেকে ঢের 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 বেশি কাজ করি। প্রথম কথা হচ্ছে যে এই যে কম্প্যারিজনটা আপনি করছেন বিএলওদের সঙ্গে, সেই কম্প্যারিজনটা হবেই না। তার প্রথম কারণ হচ্ছে আপনি যে চাকরিটা করেন সেই চাকরিটা করার জন্য আপনার মানসিক প্রস্তুতি ছিল, আপনি জানতেন যে আপনি এই চাকরিটা করতে যাচ্ছেন। এবার আপনি বলবেন যে আপনি এটা জানতেন না যে আপনাকে এত বেশি কাজ করতে হবে। ঠিক, অফিস জয়েন করার আগে, কোম্পানি জয়েন করার আগে আপনি জানতেন না আপনাকে এত বেশি কাজ করতে হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি প্রথম দিন যেদিন অফিসে গিয়েছিলেন সেদিনই কি আপনাকে এত কাজ দিয়ে দেওয়া হয়েছিল? হয়নি। আপনাকে ধীরে 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 চাপ বাড়ানো হয়েছে বা আপনার পদোন্নতি হয়েছে, প্রমোশন হয়েছে, তারপরে আপনার কাজের প্রেশার বেড়েছে। কিন্তু এই বিএলওদের সেই মানসিক প্রস্তুতিটার সময় কি দেওয়া হয়েছিল? হয়নি। হুট করে রাষ্ট্রের একদিন মনে হয়েছে যে এসআইআর করতে হবে, তাই বিএলওদেরকে শিক্ষকদেরকে হঠাৎ করে বিএলও বানিয়ে দেওয়া হয়েছে এবং কাজের প্রেশার দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এটাও ঠিক যে এই বিএলওরা, প্রথম কথা হচ্ছে ওনারা শিক্ষক, ওনারা মানসিকভাবে শিক্ষকতা করবেন বলেই চাকরি জয়েন করেছিলেন। ওনারা কি ওনাদের এই শিক্ষকতার পেশা নিয়ে কখনো কোনো অভিযোগ জানাচ্ছেন না। ওনারা কিসের অভিযোগ জানাচ্ছেন? যে কাজটার জন্য ওনারা মানসিকভাবে প্রস্তুত নন, ওনাদের আসল যে পেশা সেটার বাইরে গিয়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, ওনারা সেটার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এবং সেই কাজটার জন্য ওনারা অসুস্থ হয়ে পড়ছেন বা অনেক ক্ষেত্রে আত্মহত্যা করছেন। এবং এই যে আত্মহত্যার ঘটনা, সেটা তো শুধু এ রাজ্যে হয়েছে এরকম নয়। এ রাজ্যের নয়, বাঙালি শিক্ষক কাজে ফাঁকি দেয়, চাকরি বসে খায়, মাইনে পেয়ে যায়, আপনাদের যা যা অভিযোগ থাকে আর কি সরকারি চাকরি করা লোকজন দেখলে আপনাদের নয় মনে হতে পারে, কিন্তু ঠিক একই ঘটনা, এই বিএলও আত্মহত্যার ঘটনা শুধুমাত্র এ রাজ্যে ঘটছে এরকম নয়, অন্যান্য রাজ্যেও ঘটছে। শুধুমাত্র অলস বাঙালি শিক্ষকরা আত্মহত্যা করছেন এরকম নয়, অন্যান্য রাজ্যের শিক্ষকরাও আত্মহত্যা করছেন এবং আত্মহত্যা করছেন কারণ কোনো রকম প্রস্তুতি ছাড়া হঠাৎ করে এই কাজের প্রেশার, একটা অন্যরকম কাজের প্রেশার চাপিয়ে দেওয়ার জন্য। আপনি যে চাকরি জয়েন করেছেন সেই কাজের জন্য প্রথমত আপনার মানসিক প্রস্তুতি ছিল। দুই, আপনাকে একদিনে মানে প্রথম যেদিন জয়েন করলেন সেদিনই আপনাকে 36 ঘন্টা কাজ করায়নি কোম্পানি। আপনি যদি সেটা বলেন তাহলে মিথ্যে কথা বলছেন। আমি জানি, আমি দীর্ঘদিন চাকরি করেছি, আমি জানি কিভাবে কাজের প্রেশার বাড়ে, কোন কোন ক্ষেত্রে কাজের প্রেশার বাড়ে, কেন কাজের প্রেশার বাড়ে এবং সেই কাজের প্রেশার কিভাবে ধীরে ধীরে হ্যান্ডেল করার অভ্যেস হয়ে যায় মানুষের। কিন্তু এই বিএলওদের সেই অভ্যেসটা হয়নি, হুট করে ওনাদের উপরে এই কাজের প্রেশার চাপিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা সেই বিএলওদের যারা আত্মহত্যা করছেন, যারা কাজের প্রেশার সহ্য করতে পারছেন না এবং যারা রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, আপনারা তাদের বিরুদ্ধে কথা বলছেন, আপনারা তাদের হয়ে উল্লাস করছেন, আপনারা তাদের হয়ে মস্করা করছেন। এতটুকু লজ্জা করে না আপনাদের? আপনাদের মনে হয় না যে আপনারা কি পরিমাণ ইনহিউম্যান, ইনসেন হয়ে গেছেন? আপনাদের অনেক কাজের প্রেশার, আপনাদের প্রচন্ড দুঃখ, আপনাদের প্রচন্ড যন্ত্রণা, এতদিন বলেননি কেন? এতদিন পর্যন্ত আপনি মুখ বুজে কেন আপনার কোম্পানির বসের চাকরগিরি করে এসেছেন? আজ কেন বিএলওদের দেখে হঠাৎ করে মনে হচ্ছে যে আপনার কাজের প্রেশার এত বেশি? শ্রম কোড লাগু হয়েছে মাত্র পরশুদিন, তার আগে পর্যন্ত ভারতবর্ষে বিশেষ করে এ রাজ্যে শ্রম আইন চালু ছিল যেখানে পরিষ্কারভাবে বলা ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা ঘুম। আপনি যদি সেই আইনের বাইরে গিয়ে কোনো কাজ করে থাকেন সে দায় আপনার, সে দায় বিএলওদের নয়, সে দায় আপনি বিএলওদের উপরে চাপাবেন না, এতটা ইনহিউম্যানিটি দেখাবেন না। আর শুধুমাত্র তো বিএলওদের ক্ষেত্রে নয়, আপনাদের এই অসংবেদনশীলতা প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছিলাম কিভাবে 2020-তে কোভিডের সময় লকডাউন ঘোষণা করে দেওয়া হয়েছিল কোনো রকম প্রস্তুতি ছাড়া। আর ঠিক তখনও কিন্তু এভাবেই পরিযায়ী শ্রমিকরা
তারা কখনো আত্মহত্যা করেছেন, কখনো ট্রেনের তলায় পিষে নিজেদের প্রাণ দিয়েছেন। রাষ্ট্র যতবার কোনো ইমপ্লিমেন্টেশন করছে, কোনো প্রক্রিয়া চালু করছে, ততবার মানুষের প্রাণ যাচ্ছে। তার মানে বুঝতে হবে রাষ্ট্র ফেল করছে। যারা আত্মহত্যা করছেন তারা ফেল করছেন না। প্লিজ এই সমস্ত অসহায় বিএলওদের, এই সমস্ত অসহায় মানুষদের যারা কাজের প্রেশার সামলাতে পারছেন না, যারা টেকনিক্যালি এতটা সাউন্ড নন, তারা ডেটা এন্ট্রি করতে পারছেন না, তারা নিজের স্কুল সামলে তারপরে এতগুলো বাড়ি ঘুরে ঘুরে ফর্ম বিলি করছেন, ফর্ম তুলে আনছেন, এর এই ডকুমেন্ট নেই, ওর ওই ডকুমেন্ট নেই, এত ঝামেলা সহ্য করার পরে তারপর যদি এই আপনাদের এরকম বাক্যবান তাদের সহ্য করতে হয়, যে মানুষটা সারাদিন অফিস করার পর, স্কুল করার পর আরও এক্সট্রা কাজের চাপ নিয়েছে আপনার জন্য, আপনার ভোটাধিকারের জন্য, আপনি ভোট দেবেন এবং সরকার নির্বাচন করবেন বলে, তার উপরে আপনার নেওয়া কাজের দায়িত্বের জন্য যদি আপনি তাদেরকে এভাবে খোঁটা দেন, তাহলে বিষয়টা খুব লজ্জাজনক হয়ে যায় নাকি? একটু তো সংবেদনশীল হন। ওনারা তো আপনার শ্রেণী বন্ধু, নিজের শ্রেণী বন্ধুর পাশে দাঁড়ান, রাষ্ট্রের পাশে নয়। তাও কোন রাষ্ট্র? যে রাষ্ট্র প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনে মানুষ মারে, যে রাষ্ট্র প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনে মানুষকে কষ্ট দেয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি, তার মধ্যে বোধহয় উদ্বাস্তু ধরা পড়েছে এই 100 কি 150 হবে, তাও ধরা পড়েছে কিনা আমরা সঠিকভাবে জানি না, কারণ মিডিয়া কিভাবে লোক কেনা বেচা করে আমরা জানি। আজকাল আর ওই মিডিয়ার উপরে আমাদের ভরসা হয় না, তাও আমি ধরে নিলাম। আমরা টিভিতে দেখতে পাচ্ছি 100-150 লোক ধরা পড়েছে। এই 10 কোটি মানুষের মধ্যে এই 100-150 লোক ধরা পড়েছে। এই 100-150 লোককে কারা এনেছিল? কারা নজরদারি করেনি? রাষ্ট্র নজরদারি করেনি। এখন আপনারা শোনাবেন কত মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার ফেন্সিং নেই। ফেন্সিং নেই তো কি হয়েছে? তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক নেই? তাহলে আপনারা কি বলছেন? যে আমাদের দেশের প্রকৃত নজরদারি করে কাঁটাতার বিএসএফ নয়, তাহলে বিএসএফ তুলে দিন। বিএসএফ এর টাকা স্বরাষ্ট্র মন্ত্রকের প্রত্যেকের মাইনে ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় হয়। যদি নিরাপত্তা শুধুমাত্র কাঁটাতার দেয়, যদি স্বরাষ্ট্র মন্ত্রকের আর কোনো দায়িত্ব না থাকে, তাহলে আমরা ভারতবর্ষের মানুষ ট্যাক্স দিয়ে কেন স্বরাষ্ট্র দফতরকে পুষবো? এটা আগে বলুন আমাকে। এই যে 100-150 মানুষ ধরা পড়েছেন, যাদেরকে রাষ্ট্র এদেশে ঢুকিয়েছিল এবং তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট সেগুলো রাজ্য দিয়েছে, সেই মানুষগুলো দুটো পেটের জোগাড়ের আশায় তো এদেশে ছিলেন। এখন রাষ্ট্র নিজের প্রয়োজনে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এবং তারা নতুন করে আবার উদ্বাস্তু হয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা কি করছেন? আপনারা জান্তব উল্লাস করছেন। আপনারা কিছু মানুষকে, কিছু অসহায় মানুষকে আবারও নতুন করে বাস্তুহারা হতে দেখে আবারও আনন্দ করছেন, উচ্ছ্বাস করছেন। কেন না? এই মানুষগুলো আপনার খাবার খেয়ে নিচ্ছিল। আর যখন নীরব মোদী, মেহুল চোকসিরা কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যায়, যখন আদানির 16 লক্ষ কোটি টাকা ঋণ মকুব হয়ে যায়, যখন বিএসএনএল থেকে শুরু করে এলআইসি কর্পোরেটদের হাতে চলে যায়, ধারাবি বস্তি যখন আম্বানির হাতে চলে যায়, তখন কি করেন আপনি? তখন তো সিরিয়াল দেখেন সোফায় বসে। আর আজ যখন বিএলওরা আত্মহত্যা করছেন, অসুস্থ হয়ে পড়ছেন, পরিযায়ী শ্রমিকরা আত্মহত্যা করছেন বা ট্রেনের তলায় পিষে মরছেন, উদ্বাস্তু অসহায় মানুষগুলো নতুন করে ভিটেহীন হচ্ছেন, অসহায় হয়ে যাচ্ছেন, সেই সময় আপনারা কি করছেন? সেই সময় আপনারা জান্তব উল্লাস করে রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছেন। আসলে আপনাদের এই অসংবেদনশীলতা এবং নির্বুদ্ধিতা ফ্যাসিবাদের হাত চওড়া করছে। ফ্যাসিবাদ এভাবেই জন্ম নেয় আর রাষ্ট্রের মানুষ এভাবেই ফ্যাসিবাদকে পোষে। ঠিক যেভাবে আজ বিএলওদের সম্পর্কে উল্টোপাল্টা নোংরা অশ্লীল কথা বলে আপনারা ফ্যাসিবাদের হাত চওড়া করছেন। কিছু মানুষ করছে পয়সার জন্য, সে আমি জানি, এবং কারা এটা পয়সার জন্য করছে তাদেরকেও আমি জানি। আর কিছু মানুষ তারা নির্বোধ, তারা বুঝতে পর্যন্ত পারছে না তাদের আসল শত্রুকে আর তাদের শ্রেণী বন্ধুকে। আপনারা জানেন কিনা জানা নেই, তাও আপনাদের একবার জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের প্রতিটা জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে। এই আপনারা যারা এই 100-150 মানুষ উদ্বাস্তু হতে দেখে ভীষণভাবে উল্লসিত হচ্ছেন, ভাবছেন আপনার খাবারটা খেয়ে নিচ্ছিল, এই মানুষগুলো এই যে চলে যাবে, আপনি বোধহয় এবার ডাবল খেতে পাবেন, তারা আসলে বুঝতে পারছেন না যে আসলেই নির্বাচন কমিশনের কাউকে বেনাগরিক করার কোনো অধিকার নেই। এবং তার সঙ্গে এই মানুষগুলোর ভোটে জিতেই ওই যোগী আদিত্যনাথ ওখানে মুখ্যমন্ত্রী হয়েছিল, এখন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পূর্বে, তার জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে প্রতিটা জেলায়। ঠিক একই রকম ভাবে কিন্তু আপনারা, আমারও দিন আসছে। এই আপনারা যারা জান্তব উল্লাস করছেন বিএলওদের দেখে, এই বিএলওরা যদি সঠিকভাবে আপনার তথ্যটা জমা না দেয়,
তাহলে কিন্তু এই নির্বাচন কমিশন এবং তার সঙ্গে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরএসএস এর মা দুর্গা তিনি বসে আছেন কখন আপনাকে ডিটেনশন ক্যাম্পে পুরবে বলে। আর সে কারণের জন্য এখন থেকে সচেতন হন, জোট বাঁধুন। আজ দিল্লিতে সামান্য দূষণ নিয়ে প্রতিবাদ করতে গেলে সেই প্রতিবাদী মানুষদের গলা টিপে ধরেছে বিজেপির সরকার, যেখানে নরেন্দ্র মোদী নিজে দামি এয়ার পিউরিফায়ার ব্যবহার করেন, আর আমরা বিষ ধোঁয়া বুকে পুড়ে নিই। ঠিক যেভাবে কোভিডের সময় বিষ ইনজেকশন শরীরে নিয়েছিলাম, কারণ ওই ইনজেকশনের কোম্পানি ইলেকটোরাল বন্ডে বিজেপিকে টাকা দিয়েছিল, আর সেই টাকা ওরা উসুল করেছে আপনার আমার শরীরে বিষ ইনজেকশন দিয়ে। এই যে প্রতিটা ক্ষেত্রে আপনারা রাষ্ট্রের হাত শক্ত করার জন্য উঠে পড়ে লাগেন, প্রতিটা ক্ষেত্রে নিজেদের অসংবেদনশীলতার পরিচয় দেন, প্রতিটা ক্ষেত্রে নিজেদেরকে নির্বোধ হিসেবে প্রমাণ করেন, সেটা আর করবেন না। মাথায় রাখবেন, আপনাদের এই অসংবেদনশীলতা, আপনাদের এই রাষ্ট্রের পক্ষে কথা বলা, আপনাদের এই নির্বুদ্ধিতা আসলে ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে। শুধু নয়, ফ্যাসিবাদকে মাথা চাড়া দিয়ে গোটা দেশ জুড়ে শাখা প্রশাখা বিস্তার করতে সাহায্য করছে। তাই বন্ধ করুন বিএলওদের নিয়ে এই অসভ্যতা। আর শুধু বিএলও নয়, বিএলএদের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। প্রতিটা মানুষ তার নিজের পেশার কাজকর্মের বাইরে গিয়ে যে এক্সট্রা প্রেশার নিচ্ছে, যে অমানবিক কাজের প্রেশার নিচ্ছেন, এবং সেটাও কোন রকম কোনো মানসিক প্রস্তুতি ছাড়া, তার সঙ্গে আপনি আপনার অফিসে আপনি নিজের ভারতবর্ষের শ্রম আইনকে অগ্রাহ্য করে কি করেছেন তার কোনো কম্প্যারিজন চলে না, চলতে পারে না। এই বোকা বোকা তুলনা বন্ধ করুন, বিএলওদের প্রতি একটু সহানুভূতিশীল হন এবং নিজের অধিকার বুঝতে শিখুন, আর রাষ্ট্রের হাত শক্ত করা বন্ধ করুন।